বাট আমি এই যে ধারাবাহিকতা সেটা থেকে দূরে এসে তোমাদেরকে পার্টস অফ স্পিচ চেঞ্জের নিয়ম তোমাদেরকে প্রোভাইড করছি। তাহলে আমি যদি রেড আর ইয়েলো এই দুটোকে আমরা মিশিয়ে ফেলি, চলে গেছে সেই খাওয়া দাওয়া, বা সেই আমাদের প্রতিবেশীর বিয়ে হয়েছিল, সেই কবে বিরিয়ানি খেয়েছিলাম, উফ কি টেস্টি ছিল। ঝড়ের মানে ভেবো না যে এটাও একটা ঝড় তোমাদেরকে ধাক্কা মেরে উড়িয়ে নিয়ে কোথায় চলে যাবে, পরের মানে তোমাদের যে প্রেমিকা রয়েছে, প্রতিবেশী প্রেমিকা, তাদের ছাদের উপর ফেলবে। হ্যাঁ মা, বাজার থেকে 1 প্যাকেট চিনি কেনা হয়ে গেছে, আনিন, তুমি না আনতে বলেছো, আনিনি। Hello friends, good day to all and warm welcome to my class. This is Rahat and you are watching Legacy of Library. আজকে আমাদের ক্লাসটা যে বিষয়ের উপর ডিপেন্ড করে আছে সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণেই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো। আজকে আমাদের ক্লাসটা হতে চলেছে পার্টস অফ স্পিচ চেঞ্জের উপর, যে বিষয়টার উপর বেশিরভাগ সমস্ত স্টুডেন্টসদেরই একটা ভয় ভীতি কাজ করে, অথবা থাকে একটা দুরূহ আতঙ্ক। সেই বিষয়টাকে নিয়েই আজকে আমরা ক্লাসটা শুরু করব। এবং শুধু ক্লাস নয়, ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যে ভিডিও এই দ্য ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচটাকে সম্পূর্ণরূপে কভার করেছে, সম্পূর্ণ প্র্যাকটিসের মাধ্যমে। কিন্তু আজকে আমরা এই ক্লাসটা যার উপর ডিপেন্ড করে করতে চলেছি সেটা শুধু প্র্যাকটিস নয়, সেটা হলো দ্য ফর্মুলাস অফ দ্য ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। বিশ্বের ইতিহাসে এই প্রথমবার এটা ঘটতে চললো যে পার্টস অফ স্পিচের সূত্র কেউ তোমাদের কাছে প্রোভাইড করছে। তাই অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে। এবং যাদের থাকার ইচ্ছা রয়েছে, আমি ভিডিওটা শুরু করার আগেই বলে দিই, পার্টস অফ স্পিচ চেঞ্জটা প্রচন্ড একটা কঠিন বিষয়। প্র্যাকটিসের দিক থেকে বা অভিজ্ঞতার দিক থেকে বলতে গেলে, এক্সপেরিয়েন্স যদি থাকে পার্টস অফ স্পিচ চেঞ্জ তাহলে কিছুই না, একেবারে দুধে ভাতে। আর যদি এক্সপেরিয়েন্স না থাকে তাহলে পার্টস অফ স্পিচ চেঞ্জ একটা ভয়ঙ্কর প্রেতাত্মা ছাড়ার, একটা ভয়ঙ্কর প্রেতাত্মার তুলনায় কম কিছু না। বোঝা গেল? অতএব আমি যেহেতু একটু সমস্ত যে ধারাবাহিকতা চলে আসছে পার্টস অফ স্পিচ চেঞ্জের উপর, সেটা থেকে আমি যেহেতু একটু আলাদা হয়ে গিয়ে তোমাদেরকে পার্টস অফ স্পিচ চেঞ্জ সূত্রের মাধ্যমে শেখাচ্ছি, অতএব ভিডিওটাকে স্কিপ না করে দেখবে। প্রথমে হয়তো একটু কঠিন লাগতে পারে, তবে আমি বলছি, আমি যে স্ট্র্যাটাজিতে তোমাদেরকে বোঝাবো সেই স্ট্র্যাটাজি যদি তোমরা ফলো করে চলতে থাকো তাহলে বিষয়টা একেবারেই কঠিন লাগবে না। এবার ভিডিওটা শুরু করার আগে আরো মেইন যেটা ভাইটাল পয়েন্ট, সেটা হলো পরীক্ষাতে পার্টস অফ স্পিচ সংক্রান্ত খুবই নগণ্য নম্বর থাকে এবং পরীক্ষায় কখনো কখনো আসে বিষয়টা, আবার কখনো আসে না। তাই যারা পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য পার্টস অফ স্পিচটাকে দেখতে চাইছো, তাদের কাছে আমার অনুগ্রহ, তারা ভিডিওটা দেখো না। ভিডিওটা শুরু হওয়ার আগেই তোমাদের রাহাত স্যার তোমাদেরকে বলে দিল তোমরা বের হয়ে যাও, ভিডিওটা তোমাদের প্রয়োজন নেই। বিকজ অফ পার্টস অফ স্পিচ এমন একটা জিনিস, এটা যদি তোমরা শিখে যাও তাহলে ইংরেজির সমস্ত আনাচে কানাচে তোমার দক্ষতা অটুট থাকবে। আর যদি না শিখতে পারো তাহলে পরীক্ষায় খাতায় গিয়ে শুধু লিখে আসার মতো দক্ষতাটুকু তুমি অর্জন করতে পারবে। পরীক্ষা তো এই স্কুল জীবনের পর, কলেজের হয়তো কয়েকটা সেমেস্টারের পর শেষ, কিন্তু তুমি জীবনের সাথে যে পরীক্ষার লড়াই সারা জীবন ধরে খেলে যাবে, সেখানে ইংরেজির কি অবশিষ্টটুকু থাকবে সেটা ভেবে যদি পার্টস অফ স্পিচ শেখার একটা আন্তরিক ইচ্ছে থাকে তাহলে এই ক্লাসটা করো, নইলে বেরিয়ে যাও। জানি পার্টস অফ স্পিচের নাম্বার খুব কম থাকে, অতএব বেশিরভাগ স্টুডেন্টসরা এটাকে অবহেলার চোখে দেখে। যারা অবহেলার চোখে দেখো তারা ক্লাসটা করো না, ক্লাস করে চ্যানেলটাকে বদনাম দিও না। বোঝা গেল? আমি সম্পূর্ণ
ধরে ধরে তোমাদেরকে পার্টস অফ স্পিচ চেঞ্জটা সূত্রের মাধ্যমে বোঝাবো। যেহেতু এই প্রথম আমাদের চ্যানেল এটাকে অর্গানাইজ করছে, অতএব আমি ধীরে সুস্থে বোঝাতে থাকবো, বিভিন্ন পার্টে ভাগ করে ভিডিও আসতে থাকবে। আজকে শুধু আমি পার্টস অফ স্পিচ চেঞ্জের যে ফর্মুলাস রয়েছে তার ইন্ট্রোডাকশন তোমাদের সামনে তুলে ধরবো, তারপর ধীরে ধীরে আমরা সেটাকে কভার করে এগিয়ে যেতে থাকবো। অতএব যারা শিখতে চাও তারা আমাদের সাথে লেগে থাকো, এবং যারা শুধু পরীক্ষায় নম্বর তোলার জন্য এই ভিডিও ও ভিডিও সে ভিডিও করছো তারা এটা দেখো না। কেননা আমরা এমন একটা সূত্র, এমন একটা ফর্মুলা দেব যেটা সমস্ত পার্টস অফ স্পিচ চেঞ্জের সমস্ত পার্টের উপর সেটাকে যদি আমরা বসিয়ে ফেলতে পারি তাহলে আমাদের পার্টস অফ স্পিচ চেঞ্জের উপর একটা প্রচন্ড দক্ষতা তৈরি হবে। আর সেই যে সূত্রটা মুখস্থ করে কাজ হয় না, সেই সূত্রটাকে অন্তরের মধ্যে একটা ভালোবাসা নিয়ে গ্রহণ করতে হয়। সেটা মুখস্থ করে কোনোদিনও তোমরা পারবে না। বোঝা গেল? তাহলে আজকে আমাদের ক্লাস দ্য ফর্মুলাস অফ দ্য ইন্টারচেঞ্জেস অফ পার্টস অফ স্পিচ উইথ রাহাত স্যার শুরু করা যাক। সম্পূর্ণ এই যে ভিডিওটা অর্গানাইজড বা এই ভিডিওটার যে সূত্রগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব সম্পূর্ণ আমার নিজের তৈরি এই সূত্র। তোমরা কোনো স্যারের কাছে বা কোনো টিউশন বা কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ইউটিউব ভিডিওস কোথাও এই সূত্রের সামান্যটুকু আঁচও পাবে না। সমস্ত স্যার কাউকে যদি তোমরা গিয়ে বলো যে পার্টস অফ স্পিচ চেঞ্জ আমরা পারছি না, কিভাবে পারবো, সমস্ত স্যারের একটাই মূল মন্ত্র থাকে যে সেটাকে প্র্যাকটিস করো। প্র্যাকটিস 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 গিভ ইউ মোর পারফেকশন। বাট আমি এই যে ধারাবাহিকতা সেটা থেকে দূরে এসে তোমাদেরকে পার্টস অফ স্পিচ চেঞ্জের নিয়ম তোমাদেরকে প্রোভাইড করছি। অতএব আমাদের সঙ্গে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যে সকল গরিব স্টুডেন্ট, দরিদ্র স্টুডেন্ট টাকার বিনিময়ে পড়তে পারে না তাদের কাছে ভিডিওটা শেয়ার করে তাদেরকে পড়ার সুবিধা করে দাও। যত তোমরা শিক্ষাকে প্রসারিত করবে তত তোমাদেরও শিক্ষার ভান্ডার বাড়বে। এটা মনে রেখো, শিক্ষা কারো মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা এমন একটা জিনিস যেটা সর্বত্র ছড়িয়ে দেওয়াই মূল করণীয়। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো পার্টস অফ স্পিচ। কি? পার্টস অফ স্পিচ। তাহলে আমাদের প্রথম করণীয় কি? আমাদের এই ক্লাস শুরুর আগের প্রথম করণীয় হলো পার্টস অফ স্পিচ কি সেটা জেনে নেওয়া। আমি এমন ভাবে বোঝাবো সমস্ত স্টুডেন্টস যারা এই ভিডিও দেখছো তারা সকলেই বুঝতে পারবে, এটা আমার গ্যারেন্টি। শুধু তোমরা বোঝার চেষ্টা করবে। স্যারের নিশ্চয়তা থেকে কোনো দিন কোনো স্টুডেন্টস বুঝে উঠতে পারেনি। সেই স্টুডেন্টসের থাকতে হবে কৌতূহল, থাকতে হবে একটা এনার্জি, থাকতে হবে জেদ, তবেই সে ব্যাপারটা বুঝতে পারবে। তা না হলে কেউই বোঝাতে পারবে না সেই স্টুডেন্টসকে যে বুঝতে না চায়। বোঝা গেল? তাহলে পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছে, স্পিচ কি? স্পিচ মানে হলো বক্তৃতা, তাই নয়? স্পিচ মানে হলো বক্তৃতা। অনেক স্টুডেন্টস, অনেক স্যার রয়েছেন যারা কোনো স্টুডেন্টস বা তোমাদের কাছে এসে বলে যে আমাদের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হবে, তার জন্য তোমরা কেউ একজন বা দুজন তোমাদের স্পিচ লিখে আমাদের কাছে আনো। স্পিচ মানে বক্তৃতা। আমরা যেগুলোকে কথাই বলি সেগুলোকে স্পিচ বলা হয়। তাহলে পার্টস মানে কি? অংশ। আমরা যে কথা বলি এই কথার বিভিন্ন অংশ, এই কথার বিভিন্ন ভাগ, সেগুলোই হচ্ছে পার্টস। তাহলে নাম থেকেই আমরা বুঝে গেলাম পার্টস অফ স্পিচ মানে আমাদের কথার বিভিন্ন অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। লাইক আমি যদি লিখি আই ইট রাইস, আমি ভাত খাই, এটা সেন্টেন্স। আবার আমরা যেহেতু এটা বলছি অতএব এটাই স্পিচ। এটা সেন্টেন্স, আবার যেহেতু আমরা বলছি এটাই স্পিচ। তাহলে এই সেন্টেন্স বা এই স্পিচের মধ্যে দেখো কটা পার্ট রয়েছে, কটা পার্ট রয়েছে। স্পেস,
যদি সহজভাবে বলা যায় কটা স্পেস রয়েছে দেখো, 3টে স্পেস রয়েছে তাই না, তাহলে 3টে পার্ট রয়েছে। এই প্রথম সেই এটা কি আই হলো প্রোনাউন, আই হলো প্রোনাউন, ইট হলো ভার্ব, আর রাইস হলো নাউন। আই প্রোনাউন, ইট ভার্ব আর রাইস নাউন। এরকম ভাবে আমরা সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করি, সেন্টেন্সকে 8টা ভাগে ভাগ করতে পারি। যেমন একটা বার্গার, একটা পিৎজা নাও, একটা বার্গার বা একটা পিৎজা নিয়ে সেটাকে তোমরা কয় ভাগে ভাগ করতে পারো, 4 ভাগ 6 ভাগ। কিন্তু আমরা যে স্পিচ রয়েছে এই স্পিচটাকে ধারালো ছুরি দিয়ে ভাগ করেছি 8 ভাগে। সেই 8 ভাগের মধ্যে কোন সেন্টেন্সে হয়তো সেই 8 ভাগের মধ্যে 3টে ভাগ থাকবে, কোন সেন্টেন্সে 4টে ভাগ থাকবে, কোন সেন্টেন্সে 5টা থাকবে, কোন সেন্টেন্সে হয়তো 8টাই থাকবে। কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে একটা সেন্টেন্সে 8টাই ভাগ থাকতে হবে। যদি এমন একটা নিরেট সেন্টেন্স নেওয়া যায় যেখানে সেন্টেন্সের সমস্ত পার্ট রয়েছে, তাহলে সেই পার্টগুলোকে গুনে দেখলে টোটাল 8টা পার্ট হয়। কি কি হয়, কি কি নামগুলো হয়তো তোমরা সকলেই জানো, যেহেতু ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ শিখতে এসেছো, অতএব সর্বাগ্যে তোমাদের যেটা জানতে হবে তাদের নাম এবং কাজটা যদি করতে যাই, তাহলে আমাদের এই কাজটা যদি বোঝাতে যাই, তাহলে কাজ বলতে কিসের কাজ আমি দেখাই, দাঁড়াও আগে লিখে ফেলি। নাউন কি কটা বই রয়েছে বললাম, 8টা। নাউন, প্রোনাউন, ভার্ব, adverb, adjective, preposition, conjunction, শেষে যেটা আছে ইন্টারজেকশন। ঠিক আছে, এবার যেহেতু এগুলো বিভিন্ন পার্ট, অতএব প্রত্যেকটা পার্টের এক একটা বৈশিষ্ট্য রয়েছে। কেন আমরা একে আলাদা আলাদা পার্টে ভাগ করলাম সেটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ শেখার আগে। কিন্তু আমি এখন বলতে পারবো না যে এগুলোর কি কাজ। তাহলে আমি ভিডিওটা কি হিসাবে বানাচ্ছি, আমার ভিডিওর মূল মন্ত্র হলো দ্য ফর্মুলাস অফ দ্য ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। অতএব আমি যদি এগুলো বলতে যাই তাহলে এগুলো বলার পেছনে আমার 20 থেকে 30 মিনিট ব্যাহত হবে, যার ফলে আমার ভিডিওর মূল মন্ত্র পার্টস অফ স্পিচ এর ইন্টারচেঞ্জ কিছুই শেখাতে পারবো না। অতএব এটা আমি বলতে পারবো না। যারা এসছো আমি ধরে নিচ্ছি যে তারা এই কাজগুলো অবশ্যই জানো। যদি না জেনে থাকো কমেন্ট করো, আমি এই ক্লাসটার পরই তোমাদের সুবিধার্থে আবারও পার্টস অফ স্পিচের যে পার্টসের কাজগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সুবিধার্থে আবারও প্রোভাইড করব। যদি কমেন্ট না পাই তাহলে বুঝে নেব যে তোমরা জানো এবং আমি পার্টস অফ স্পিচের ইন্টারচেঞ্জটাকে কন্টিনিউ করতে থাকবো। বোঝা গেল? তাহলে কটা পার্ট শিখলাম? পার্ট হলো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ইন্টারজেকশন আর কনজাংশন। বোঝা গেল? তাহলে এরপর আমরা যেটা শিখবো সেটা শেখার আগে আমি তোমাদের একটা উদাহরণ দেব। একটা উদাহরণ, শিক্ষকের স্পেশালিটি এটাই হয় যে উদাহরণ দিয়ে পুরো বিষয়টাকে স্টুডেন্টসের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া। বোঝা গেল? তাহলে এবার আমি তোমাদেরকে কিছু উদাহরণ দেব। উদাহরণ নয়, এমন একটা জিনিসের সাথে আমি উপমা তুলনা করব, বিষয়টাকে আমি তুলনা করব। তার জন্য আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোকে বাজে ভেবে কেউ কথাতে মনোযোগটা সরিয়ে নেবে না। বোঝা গেল? তাহলে যেহেতু আমি এটা তোমাদের বোঝার জন্য লিখেছিলাম, অতএব এটাকে আমার মুছতে হবে। তবে আমি আপাতত এটা মুছছি, এটা আমি পাশে আবারও লিখবো তোমাদের আবারও বোঝার সুবিধার্থে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি যত দূর যেতে হয় যাব, কিন্তু তোমাদেরকে বুঝিয়েই ছাড়বো। কেননা পার্টস অফ স্পিচের এই যে ফর্মুলাস, এটা বাংলায় বিশ্বের
প্রথমবার যেটা অর্গানাইজ হতে চলেছে। সব সময় বলা হয় যে পার্টস অফ স্পিচ চেঞ্জ প্র্যাকটিসের উপর নির্ভরশীল, কিন্তু আমি যেহেতু ধারাবাহিকতার একটু বাইরে এসে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, অতএব আমি চাইবো আমার ভিডিওটা দেখার পর পার্টস অফ স্পিচ চেঞ্জ যেন আর কারোর কোনো সমস্যা না থাকে, কোনো ভিডিওতে যেতে না হয়, কোনো টিউশন টিচারের দ্বারস্থ হতে না হয়, কোনো স্কুল টিচারের কাছে গিয়ে অনুরোধ করতে না হয় যে আধা ঘন্টার জন্য আমাদের পার্টস অফ স্পিচটা শিখিয়ে দিন। বোঝা গেল? অতএব আমি খুব ধীরে সুস্থে করব। হয়তো প্রত্যেকটা লেকচারের ডিউরেশন 1 ঘন্টার কাছাকাছি চলে যাবে, হয়তো 40 মিনিট 50 মিনিটে গিয়ে থামবে, কিন্তু আমি যেমন ধীরে ধীরে করাচ্ছি তেমনই তোমাদের ধৈর্য ধরে পুরোটা দেখতে হবে, পুরোটা বুঝতে হবে। তাহলে আমি এবার যেটা বোঝাবো সেটা হলো রং। আমাদের মূল তিনটে রং আছে, যে রংগুলো মিশ্রণ করলে, লাইক লালের সাথে নীল মিশ্রণ করলে একটা আলাদা রং তৈরি হয়, তাই না? ঠিক ওরকম 3টে রং আছে, কিন্তু আমার 4টে রঙের প্রয়োজন। অতএব আমি একটা সেকেন্ডারি রংকে প্রাইমারি রং ধরে নিয়ে তোমাদেরকে বোঝাবো। কি কি রং? একটা হলো রেড, সেকেন্ড হলো ব্লু, থার্ড হলো গ্রিন, আর ফোর্থ হলো ইয়েলো। বোঝা গেল? এবার কি হবে, এবার আমরা একটু পেইন্টারের দৃষ্টিভঙ্গিতে দেখবো। কার? চিত্রকরের দৃষ্টিভঙ্গিতে এবার আমরা একটু এটা বুঝবো। দেখো, যদি এই রেড কালার, এইগুলোই তো প্রাথমিক রং ছাড়া আরো বেশ কিছু রং আছে, বেগুনি, গোলাপি, ব্ল্যাক, আরো বিভিন্ন কালার রয়েছে। যে কালারগুলো কিভাবে তৈরি হয়, যদি এগুলো প্রাথমিক কালার হয়, সে কালারগুলো তোমরা সকলেই জানো। এই প্রাথমিক কালারকে মিশিয়ে সেই কালারগুলো তৈরি হয়, তোমরা সকলেই জানো। তাহলে আমি যদি রেড আর ইয়েলো এই দুটোকে আমরা মিশিয়ে ফেলি, তাহলে কি রং তৈরি হবে জানো? রঙের নাম আপাতত একটা রঙের সাথে আরেকটা রং মিশিয়ে বহু রকমের রং তৈরি করা যায়, তাই অত রঙের নাম দেওয়া হয়নি। তবে মনে আছে আমরা যখন ছোট ছিলাম সূর্য আঁকতাম, ছোট ছোট করে সূর্য এঁকে সেই সূর্যের গায়ে রং করার জন্য লাল আর হলুদ রং দুটোকে মিশ্রণ করতাম না? মনে পড়ে? লাল আর হলুদ রং দুটোকে মিশ্রণ করে আমরা একটা আর্টিস্টিক সূর্য প্রস্তুত করার চেষ্টা করতাম, মনে নিশ্চয় সবার পড়বে। তাহলে এখান থেকে এ আর বি, রেড আর ইয়েলো এই দুটো মিশ্রণের ফলে ধরে নি এ রং তৈরি হয়। কেউ যেন ভয় পেয়ে যেও না যে স্যার এটা কি করছে, স্যার ম্যাথমেটিক্স শুরু করে দিল নাকি। ম্যাথমেটিক্স নয়, আমি ম্যাথমেটিক্স শুরু করিনি, আমি এটা তোমাদের বোঝানোর জন্য বলছি। প্রথমে আমি যে ফান্ডাটা বলবো সেটা হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, তবে এইটা যদি বুঝে যাও, আজকে যে ভিডিওটা করছি, ভিডিওটা যদি বুঝে যাও, তাহলে পরবর্তী যে সকল ভিডিও আসতে চলছে কোনো কিছুই তোমাদের কাছে সমস্যাপ্রবণ মনে হবে না, এটাও আমার নিশ্চয়তা। তাহলে এই ভিডিওটা ভালো করে বোঝো, যদি কোথাও সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, বিকজ অফ আমি জানি আমি যেটা বোঝাতে চলেছি সেটা একটু হলেও জটিলতম। অতএব মনের মধ্যকার সমস্ত মনোযোগ ভিডিওর মধ্যে যাও, আমার কথার মধ্যে যাও, বোর্ডের মধ্যে নিজের দৃষ্টিশক্তি আটকে রাখো, তাহলেই বিষয়টা বুঝতে পারবে। তাহলে রেডের সাথে ইয়েলো যোগ করছি, একটা তীর চিহ্ন দিয়ে দিই। কেন দিলাম? রেডের সাথে ইয়েলো যোগ করছি, তাই এ রং তৈরি হলো। এবার তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি বলেছিলাম সূক্ষ্ম পার্থক্য অনেক কিছু ডিফারেন্স তৈরি করে। তো আমি যেমন রেডের সাথে ইয়েলো যোগ করলাম, এবার যদি ইয়েলোর সাথে রেড যোগ করি, লালের সাথে হলুদ যুক্ত করার পর যে কালারটা তৈরি হয়েছিল, যদি হলুদের সাথে লাল যুক্ত করি সেরকম কি কালার তৈরি হবে? তোমাদের উত্তর কি? উত্তরটা কমেন্ট করে জানিও।
সকলে যদি একেবারে নিখুঁত চিত্রকরের দৃষ্টিভঙ্গিতে দেখো তাহলে বুঝতে পারবে লালের সাথে হলুদ মেশানোর পরে যে রং তৈরি হয়, হলুদের সাথে লাল মেশানোর ফলে একটু আলাদা রং তৈরি হয়। কি হয়? ধরে নিলাম বি রং তৈরি হয়। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো তো, দাঁড়াও 1 সেকেন্ড। তাহলে এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো তো, 4টে রং কি কি আমি নিচে পাশাপাশি লিখি, হ্যাঁ, রেড, ব্লু, গ্রিন আর ইয়েলো। 4টে রং, 4টে রংকে যদি একে অপরের সাথে একবার করে মিশ্রণ করতে থাকি তাহলে কত রকমের রঙের প্রকারভেদ তৈরি হবে বলতে পারবে? দেখো, প্রথমে লালের সাথে ব্লু করলাম একটা, লালের সাথে গ্রিন করলাম দুটো, আবার এই লালের সাথে ইয়েলো করলাম 3টে। তাহলে দেখো, যেহেতু রেডের সাথে 3টে রঙের করলাম, 3টে রং তৈরি হলো। তাহলে ব্লু এর সাথে রেড একবার হবে, ব্লু এর সাথে গ্রিন একবার হবে, ব্লু এর সাথে ইয়েলো একবার হবে। সেটাও আমি তোমাদের ধাপে ধাপে করে দেখাই। ব্লু এর সাথে রেড হয়েছে, যেটাকে আমরা এক নাম দিয়েছি। তাহলে দেখো, একটা থেকে যদি 3টে তৈরি হয়, একটা থেকে 3টে, এখান থেকে কটা তৈরি হবে? এখান থেকে 2টো তৈরি হবে না? যারা ম্যাথমেটিক্সে দুর্বল, আমি বলছি বোঝো, এটা ম্যাথমেটিক্সের কিছু না, এটা ক্যালকুলেশনও কিছু নয় ভাই, এটা তো জাস্ট আমি তোমাদের বোঝাচ্ছি যে কটা থেকে কটা তৈরি হবে। এখানে 3টে, এখানে এই 4, এই 5, কেন 6টা কেন হলো না? এখান থেকে 3টে হয়েছে, এখান থেকে 2টো কেন হলো? বিকজ অফ ব্লু থেকে রেড তো একটা হয়ে গেছে, তাই না, যেটাকে আমরা এক নাম দিয়েছি। বোঝা গেল? তাহলে গ্রিন থেকে ইয়েলো 6, গ্রিন থেকে ইয়েলো। তাহলে দেখো, প্রত্যেকটা থেকে 3টে তৈরি হয়েছে। এই রেডের এখানে কটা চিহ্ন রয়েছে? 1টা 2টো 3টে। তাহলে রেডও 3টে রং তৈরি করেছে, ব্লুও 3টে রং তৈরি করেছে, গ্রিনও 3টে করেছে, আর ইয়েলো 3টে করেছে। এবার তোমরা পাগল বনে যেও না যে স্যার কি করাচ্ছে, এসব কি করাচ্ছে, পার্টস অফ স্পিচ শেখাতে এসে রং শেখাচ্ছে, স্যার কি শিল্পী হয়ে গেল, পেইন্টার হয়ে গেল? না, আমি পেইন্টার হইনি, আমি তোমাদের বোঝানোর জন্যই ব্যাপারটা বলছি। কেন বলছি? তোমাদের সেটা ধৈর্য ধরে শুনতে হবে, না হলে কিছুই তো বুঝতে পারবে না। একটা স্টুডেন্টসের বৈশিষ্ট্য হলো তার ধৈর্য, তার মনোযোগ, তার পরিশ্রম। বোঝা গেল? তাহলে ব্লু, রেড, গ্রিন, ইয়েলো। এবার আমরা কি করব? এবার আমরা নিচের অংশটা মুছে ফেলবো। টোটাল কটা? টোটাল 6টা। টোটাল কটা রং তৈরি হবে? টোটাল রং তৈরি হবে 6টা। এবার টোটাল তো 6টা রং তৈরি হবে। এবার যদি বলি আমি একবার গ্রিনের সাথে রেড মেশাবো, একবার রেডের সাথে গ্রিন মেশাবো, তাহলে একটার জন্য 2টো করে ধাপ তৈরি হচ্ছে না? একবার রেডের সাথে ব্লু মেশাবো, একবার ব্লু এর সাথে রেড মেশাবো। যখন এটা একটা হয়েছিল, এটা তাহলে 2টো হয়ে যাচ্ছে। যখন রেডের সাথে গ্রিন মেশাবো, গ্রিনের সাথে রেড মেশাবো, এই 2 নম্বর ধাপটা 4টে হয়ে যাবে। যদি ব্লু এর সাথে ইয়েলো মেশাই, ইয়েলোর সাথে ব্লু মেশাবো, তাহলে এরকম করতে করতে কটা ধাপ হবে? 6 × 2 12টা না? 12টা ধাপ হবে তো? তাহলে টোটাল কটা রং তৈরি হবে? 12টা রং তৈরি হবে, তাই না? তাহলে এবার তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হলো, দেখো, আমি 8টা পার্টস অফ স্পিচের নাম লিখেছিলাম, আবারও আমি সেটা লিখছি। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে? এবার তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো যে প্রোনাউন কি চেঞ্জ হতে পারে? ভাবো, হি,
প্রোনাউন কি? প্রোনাউন হি, শি, আই, উই, দে, এগুলো প্রোনাউন। তো প্রোনাউন কি কখনো ভার্ব হতে পারে? প্রোনাউন কি কখনো ভার্ব হতে পারে? যেমন আমি খাই, যেমন ইট। ইট হলো খাই, আমি বাংলায় যদি করি খাই, ঠিক আছে? খাওয়া, খাই, খাই মানে ভার্ব, খাই হলো ভার্ব, ইট আর খাওয়া ইটিং, খাওয়া ইটিং। তাহলে খাইটা ভার্ব, ভার্ব থেকে নাউন হচ্ছে, কিন্তু আমিটা থেকে কখনো ভার্ব হতে পারবে? আমিটা থেকে কখনো অ্যাডভার্ব হতে পারবে? কখনো অ্যাডজেক্টিভ হতে পারবে? হতে পারবে না। তো এটা তো প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউনের শর্ত এটাই যে সেটা নাউনের পরিবর্তে বসে। যেহেতু আমরা নাউন বারবার ব্যবহার করতে করতে বোর হয়ে যায়, নাউন বারবার ব্যবহার করলে একটা সেন্টেন্সের মাধুর্যতা নষ্ট হয়ে যায়, তাই আমরা প্রোনাউন ইউজ করি। কেন বারবার ব্যবহার করলে বোর হয়ে যায়? তোমরা দেখবে, তোমরা কেউ বিরিয়ানি ভালোবাসো, কেউ মোগলাই পরোটা ভালোবাসো, কেউ আবার মাছ ভাত খেতে ভালোবাসে, কেউ আলু ভর্তা ভাত খেতে ভালোবাসো আমার মতো। তাহলে বিষয়টা দেখো, তোমরা যেগুলো খেতে ভালোবাসো সেগুলো যদি তোমাদের প্রত্যেকদিন প্রোভাইড করা হয়, মানে খাবার কথা বললাম মানে এই নয় যে মানে আমাদের যে কনভার্সন, আমাদের দৃষ্টির কনভার্সন সে চলে গেছে সেই খাওয়া দাওয়া, বাহ সেই আমাদের প্রতিবেশীর বিয়ে হয়েছিল, সেই কবে বিরিয়ানি খেয়েছিলাম, উফ কি টেস্টি ছিল, তাই না? না, ওইসব ডেলিসিয়াস ভাবনার কথা এখন বাদ দাও, এখন চলে এসো পার্টস অফ স্পিচ চেঞ্জে। আমি কি বলছি? আমি বলছি যে তোমরা বিরিয়ানি খেতে ভালোবাসো, মোগলাই পরোটা খেতে ভালোবাসো, তোমাদের জন্য প্রত্যেক দিন প্রত্যহ সকাল বিকেল সন্ধ্যা তোমাদের সেই খাবারটা প্রোভাইড করা হয়। ভালো লাগবে? ভালো লাগবে না তো, একেবারেই ভালো লাগবে না। আমারও ভালো লাগবে না, তোমাদেরও ভালো লাগবে না। আমিও অন্য গ্রহের জীব নই, তোমরা অন্য গ্রহের জীব নাও। তাহলে আমি যদি বলি এরকম যে রাম ইট রাইস, রাম ভাত খায়, তোমরা নিজেদের প্রসপেক্টিভ থেকে যদি রাইস ভালো না লাগে তাহলে বিরিয়ানি বসিয়ে নাও, বিরিয়ানি ভালো না লাগলে মোগলাই পরোটা বসিয়ে নাও, মোগলাই পরোটা ভালো না লাগলে আলু ভর্তার ভাত বসিয়ে নাও। বোঝা গেল? তাহলে রাম ইট রাইস, রাম ভাত খায়। এর পরের সেন্টেন্সে যদি আমরা লিখি রাম গোজ টু স্কুল, রাম স্কুলে যায়, রাম কামস ব্যাক ফ্রম স্কুল, রাম স্কুল থেকে ফিরে আসে। কেমন লাগছে? রাম 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 রাম। কাউকে নিয়ে আমি কিন্তু ঠাট্টা করছি না। রাম, বারবার কি আমরা রাম উচ্চারণ করলে সেন্টেন্সের সৌন্দর্য বাড়ছে? একেবারেই নয়। যদি আমরা বারবার একটা খাবারকে খাই তার কেমন একটা ডেলিসিয়াসনেস, একটা টেস্ট আর কি থাকবে না তো। তেমন ভাবেই যে বুদ্ধি করে এটা কি করা হলো, যে নাউনটা রয়েছে সেই নাউনটার পরিবর্তে প্রোনাউন ইউজ করা হইবে। কি করা হইবে? প্রোনাউন ইউজ করা হইবে। তাহলে রামের পরিবর্তে হি, মেয়ে, কোন একটা গার্লস এর নাম, কোন একটা লেডিস এর নাম থাকলে সেখানে কি হয়ে যাবে? শি হয়ে যাবে। তারপর এই যে হি, এটা অবজেক্টে গেলে কি হবে? হিম হবে, সেটা হার হবে। কিন্তু এগুলো সবই প্রোনাউন থেকে অন্য কোনো পার্টস অফ স্পিচে কনভার্ট করা যায় না। প্রোনাউন আমাদের কাজের মধ্যে নেই। কেননা আমাদের মেন কাজই কি? দ্য ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এবার আরেকটা কথা বলি, এই যে আমি রঙের কথা বলেছিলাম, রেড ব্লু গ্রিন ইয়েলো, এটা যেন ভুলে যেও না গল্পে যে আমি এখানে এটা বোঝাচ্ছি বলে ওটা ভুলে গেলাম না। ওটা বোঝানোর জন্যই কিন্তু আমি এটা বোঝাচ্ছি। বোঝা গেল? তাহলে আমি এই উদাহরণগুলো এখন অহেতুক, এটাকে আমি মুছে ফেলবো, মুছে দিলাম, ব্যাস। এবার দেখো নাউনকে তো কনভার্ট করা যায়। যেমন আমি বাংলায় বললাম খাই খাওয়া, ইটিং ইট, খাওয়া। তাহলে নাউনকে কনভার্ট করা যায়, ভার্ব কেও যায়, কেননা খাই থেকে তো খাওয়া, ভার্ব কেও যায়। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই দুটোকেও কনভার্ট করা যায়। কেমন কনভার্ট করা যায় সেটাও আমি তোমাদের বলে দিই। অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ নাউনকে বিশেষিত করে না, অ্যাডজেক্টিভ নাউনকে বিশেষিত করে। যেমন যদি বলি প্রম্পট আনসার,
প্রম্পট আনসার। প্রম্পট মানে স্পষ্ট ভাবে সে একটা উত্তর দিল, সে একটা উত্তর দিল যেটা ছিল স্পষ্ট, সে স্পষ্ট ভাবে একটা উত্তর দিল। কি বলেছি? দুটো, একটা স্পষ্ট, যে সে একটা স্পষ্ট উত্তর দিল, এই একটা শব্দ, আর এখানে স্পষ্ট ভাবে এই একটা শব্দ, তাই না? স্পষ্ট আর স্পষ্ট ভাবে দুটো আলাদা আলাদা শব্দ না? স্পষ্ট ভাবেটা কি করছে বলতো? স্পষ্ট ভাবে বা এই ধরনের যে সেন্টেন্স গুলো থাকে সেগুলো ভার্বকে বিশেষিত করে। অতএব যে এই স্পষ্ট ভাবে যে শব্দটা রয়েছে, এই শব্দটা কি করবে? এই শব্দটা ভার্বকে বিশেষিত করবে। ভার্বকে কে বিশেষিত করে? ভার্বকে বিশেষিত করে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বও চেঞ্জ হতে পারে না? পারে তো। অ্যাডভার্ব কিভাবে চেঞ্জ হবে? সরি, অ্যাডভার্ব এটা নয়, অ্যাডভার্ব হলো উপরেরটা। অ্যাডভার্ব কিভাবে চেঞ্জ হবে? দেখো, এটা হলো স্পষ্ট ভাবে, এটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভ হয়ে গেলে কি হবে? স্পষ্ট না? স্পষ্ট উত্তর। স্পষ্টটা কি করছে? নাউনকে বিশেষিত করছে, কিন্তু স্পষ্ট ভাবেটা কি করছে? ভার্বকে বিশেষিত করছে। বোঝা গেল? তাহলে অ্যাডভার্বও চেঞ্জ হতে পারে। এই যে স্পষ্ট ভাবে থেকে স্পষ্ট হতে পারে, প্রম্পটলি থেকে প্রম্পট হতে পারে। প্রম্পট মানে হলো স্পষ্ট, আর প্রম্পটলি মানে হলো স্পষ্ট ভাবে। বোঝা গেল? তাহলে অ্যাডভার্ব যেহেতু চেঞ্জ হতে পারে, তাহলে এবার এইটাকে চাপা দিয়ে উপরে এসো তো। এটা কি? এটা অ্যাডজেক্টিভ না? যেহেতু অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হতে পারছে, তাহলে অ্যাডজেক্টিভ কি অ্যাডভার্ব হতে পারবে না? স্পষ্টটা স্পষ্টভাবে হতে পারবে না? প্রম্পটটা প্রম্পটলি হতে পারবে না? অফকোর্স পারবে, ইয়েস পারবে। তাহলে এটাও পারবে। বোঝা গেল? এর মধ্যে থেকে প্রোনাউন বাদ। প্রোনাউনকে নিয়ে আমরা কোনো কাজ করব না। প্রোনাউনকে ধরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসো, তাই না? না, এটাও করা চলবে না। যেগুলো বাদ, এগুলোর মানে এই নয় যে এগুলোর কোনো কাজ নেই। প্রত্যেকটা সেন্টেন্সে এগুলোর কাজ রয়েছে। সেটা হয়তো আনচেঞ্জড থাকবে, কিন্তু এটা ছাড়া কোনো সেন্টেন্সের মিনিংফুল হবে না। বোঝা গেল? প্রিপোজিশন কি কোনোদিন চেঞ্জ হতে পারে? প্রিপোজিশন কখনোই চেঞ্জ হতে পারে। আমি যদি বলি দিকে, প্রতি, এগুলো চেঞ্জ হতে পারবে? প্রতি মানে কি হচ্ছে? প্রতি মানে এক, দিকে মানে টু অর টুয়ার্ডস। যাই হোক, এগুলো কি কখনো চেঞ্জ হতে পারে? এগুলো কেমন ভাবে বোঝাবে? এগুলো চেঞ্জ হতে পারে না। বোঝা গেল? যারা এইগুলো বুঝতে পারবে না তারা কিন্তু কিছু বুঝতে পারবে না। তারা এক্ষুনি কমেন্ট করে জানাও যে আমি এটা বুঝতে পারছি না স্যার, আমাদের জন্য আরেকটা ভিডিও দিন, আমি ভিডিও দিয়ে দেবো। কিন্তু এগুলো না বুঝতে পারলে তোমরা কিন্তু ব্যাপারটা কিছুই বুঝতে পারবে না। তাহলে প্রিপোজিশনও চেঞ্জ হয় না। কনজাংশন কি? কনজাংশন তো দুটো সিম্পল সেন্টেন্সের মধ্যে জোড়া লাগায়, তাই না? অ্যান্ড, অর, সো, ইয়েট, এগুলো কনজাংশন। অ্যান্ড, অর, সো এগুলো কনজাংশন। তো এটাও কখনো চেঞ্জ হতে পারে না। এবং বা এগুলো চেঞ্জ হয়? এগুলো চেঞ্জ হয় না। এগুলোর প্রধান কাজ কি? এগুলোর প্রধান কাজ হলো দুটো সেন্টেন্সকে জোড়া লাগানো। আর ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন তো মনের আবেগ প্রকাশ করে। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অ্যালাস দ্য ম্যান ইজ ডেড। ছোটবেলা থেকে এই ধরনের উদাহরণ আমরা শিখে আসছি না? তাহলে ইন্টারজেকশন কি কখনো চেঞ্জ হতে পারে? এবার আরেকটা কথা বলি যে স্যার আপনি তো সেন্টেন্সটা বলে দিলেন, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অ্যালাস দ্য ম্যান ইজ ডেড। তাহলে এখানে ইন্টারজেকশন কোনটা? ইন্টারজেকশন হলো হুররে। এটা মনের ভাব প্রকাশ করতে চায় না, করছে তো। এর কি কোনো মিনিং হয়? বাংলায় এর কোনো মিনিং হয়? হুররে মানে আহা কি আনন্দ, এমন বলতে পারো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, বলতে পারো। হুররে মানে হলো আহা কি আনন্দ। অ্যালাস মানে হলো হাই রে, দুঃখ, একটা দুঃখ প্রকাশ করছে, মনের ভাব প্রকাশ করছে অ্যালাস। এগুলোই হলো ইন্টারজেকশন। বোঝা গেল? তাহলে কটা চেঞ্জ হচ্ছে? মাত্র 4টে না? মাত্র 4টে জিনিস চেঞ্জ হচ্ছে। তাহলে এবার একটা কাজ করো। এবার এই যে অপ্রয়োজনীয়, আমরা অপ্রয়োজনীয় কিছুই দেখবো না। অপ্রয়োজনীয় সব বাদ, মুছে ফেললাম। প্রিপোজিশনও মুছে ফেললাম, সবকটাই মুছে ফেললাম। এবার আমরা যদি দেখি এই যে নাউন, এই যে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডভার্ব, এই যে ভার্ব। স্যার এই 4টে কেন লিখলেন? এই 4টে লেখার কারণ হলো এই 4টেই তো চেঞ্জ হতে পারে। এই 4টে নিয়েই আমাদের কাজ। 8টার মধ্যে 4টে আমাদের
কাজে অন্তর্ভুক্ত, তাহলে আর কি চাই? দেখো, নাউনকে আমরা যদি এবার মনোযোগ তুঙ্গে, মনোযোগ থাকবে একেবারে উচ্চ মাত্রায়। এবার নাউনকে আমরা যদি রেড কালার ধরি, অ্যাডজেক্টিভকে আমরা যদি ব্লু কালার ধরি অ্যাডজেক্টিভকে আমরা যদি ব্লু কালার ধরি, আর অ্যাডভার্বকে যদি গ্রিন ধরি, এবার ইন্টারেস্টিং জিনিস চলে এসছে, একেবারে কৌতূহল বোর্ডের দিকে। রেড, ব্লু, গ্রিন, ইয়েলো। এবার আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই ইয়েলোটা মুছলাম, এই ব্লুটা মুছলাম, এর নাম ইয়েলো দিলাম, এর নাম ব্লু দিলাম। বোঝা গেল? তাহলে নাউনকে রেড দিয়েছি, অ্যাডজেক্টিভকে ইয়েলো দিয়েছি, অ্যাডভার্বকে গ্রিন দিয়েছি, আর ভার্বকে কি নাম দিয়েছি? ব্লু। তাহলে এবার দেখো আমরা কি করব, আমরা একবার নাউনকে অ্যাডজেক্টিভের সাথে চেঞ্জ করব, একবার নাউনকে অ্যাডজেক্টিভের সাথে চেঞ্জ করব, একবার নাউনকে অ্যাডভার্বের সাথে চেঞ্জ করব, একবার নাউনকে ভার্বের সাথে চেঞ্জ করব। তাই তো, একটা থেকে কটা চেঞ্জ হবে? তিনটে। এবার অ্যাডভার্বকে একবার নাউনের সাথে চেঞ্জ করব, একবার অ্যাডজেক্টিভের সাথে চেঞ্জ করব, আর একটা ভার্বের সাথে চেঞ্জ করব। এরকম করতে করতে সেই আমি যেমন বোঝালাম মনে আছে, রেড কে ব্লু এর সাথে চেঞ্জ হবে, রেড কে গ্রিনের সাথে, রেড কে ইয়েলোর সাথে। টোটাল কটা পেলাম? টোটাল যদি টোটাল করি তাহলে দেখো ওই বোর্ডের ওই বাইরে রাখা আছে, টোটাল হলো 6টা। আর যদি আমরা এদিক ওদিক ধরি তাহলে 12টা। তাহলে এখানে তো সেই সেম কেস ঘটবে, তাই না? যদি নাউনকে অ্যাডজেক্টিভের সাথে করি, নাউনকে ভার্বের সাথে, নাউনকে অ্যাডভার্বের সাথে, তাহলে আসবে 6টা। কিন্তু একবার নাউনকে চেঞ্জ করলাম, দেখো নাউনকে অ্যাডজেক্টিভের সাথে চেঞ্জ করলাম, নাউন এখানে নাউন রয়েছে, নাউনকে কি করলাম? অ্যাডজেক্টিভ, তাহলে একটা। এবার অ্যাডজেক্টিভকে নাউন করব 2টো। বুঝতে পেরেছো? যেমন লালে গ্রিন, লালে যদি ইয়েলো মেশাই একটা কালার হবে, ইয়েলোতে লাল মেশালে আরেকটা কালার হবে, তাই না? তাহলে এই যে লালে ইয়েলো মেশাচ্ছি বা ইয়েলোতে গ্রিন মেশাচ্ছি, সেটা হবে এই যে চেঞ্জটা। লালে ইয়েলো মেশালে একটা কালার তৈরি হয়, তাহলে নাউনকে অ্যাডজেক্টিভে কনভার্ট করলে একটা নিয়ম থাকবে, একটা নিয়ম আমি তোমাদের প্রোভাইড করব। যদি ইয়েলোতে লাল মেশানো হয় আরেকটা কালার তৈরি হয়, তাহলে অ্যাডজেক্টিভ থেকে নাউন করলে আরেকটা নিয়ম থাকবে। বোঝা গেল? তাহলে আমরা টোটাল 12টা নিয়ম শিখবো, পরবর্তী ভিডিওতে। কটা নিয়ম? টোটাল 12টা নিয়ম, কিছুই নেই। তোমরা তো পেজের পর পেজ প্র্যাকটিস করতে থাকো। তাহলে 12টা নিয়ম কি খুব বেশি হয়ে গেল? একেবারেই নয়, 12টা নিয়ম খুব বেশি হলো না। তাহলে আমরা টোটাল শিখবো 12টা, এবং আমরা প্রত্যেকবারই নিজেদের বোঝার সুবিধার্থে নাউনকে লাল রঙের সাথে তুলনা করব, অ্যাডজেক্টিভকে হলুদ রঙের সাথে তুলনা করব, অ্যাডভার্বকে গ্রিনের সাথে তুলনা করব, ভার্বকে ব্লু এর সাথে তুলনা করব। বোঝা গেল? এবার আমরা আরেকটা জিনিস খেয়াল করব। কি জিনিস? দেখো, আমি এতটা পর্যন্ত বোঝালাম, এতটা কারো অসুবিধা থাকার কথা নয়, কেননা অনেক ধীরে সুস্থে ধাপে ধাপে বুঝিয়েছি। আমার পড়া যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বাধ্যতামূলক। তাহলে আমি নিজে অনুপ্রাণিত হব তোমাদের জন্য, এবং আমি অনুপ্রাণিত হওয়ার পরে ফলে আমি যা যা ভিডিও দেব তা বাংলার প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে, এটাই আমি চাই। তাহলে দেখো, আমরা 12টা রুলস পেলাম না? 12টা রুলস ধাপে ধাপে করব। 12টা রুলস, 12টা ধাপ পাবো। কি কি পাবো দেখো, তোমরা লিখে নিতে পারো, তোমাদের ইচ্ছা, তোমাদের যেমন সুবিধা হবে তেমন। কি হবে? একটা নাউন থেকে অ্যাডজেক্টিভ, নাউন থেকে অ্যাডভার্ব, নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, ভার্ব থেকে অ্যাডভার্ব, ভার্ব থেকে নাউন। কটা হলো দেখো? 6টা। আর 6টা বাকি আছে, মুছে ফেলি নিচেরটা। অ্যাডজেক্টিভ থেকে নাউন, অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ থেকে নাউন, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, অ্যাডজেক্টিভ থেকে
অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব থেকে নাউন, অ্যাডভার্ব থেকে ভার্ব, আর একটা কি থাকবে অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ। দেখো 12টা হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা হয়ে গেল। তাহলে আমরা এগুলোই শিখবো। এবার আমি বলি, আমি 12টা স্টেপ আছে, কিন্তু আমি 6টা ক্লাসে তোমাদের এটা শেষ করে দেব। 6টা ক্লাসে কিভাবে, তোমরা নিশ্চয়ই এতক্ষণে মনে মনে ক্যালকুলেশন করে বুঝেই গেছো। আমি পরের দিন যেটা করাবো সেটা পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝতে হবে। ভার্ব টু নাউন, ভার্ব টু নাউন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি করাবো, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এটা আমি পরের ক্লাসে, অর্থাৎ শনিবার হবে না, আজকে শুক্রবার, শনিবার হবে না, রবিবার এই ভিডিওটা আসবে। তাহলে ভার্ব টু নাউন হলো এর পরিপ্রেক্ষিতে ঠিক উল্টো জিনিসটাও আমি সেই দিনে করাবো। একটা ক্লাসে 2টো পার্ট হবে, একটা ভার্ব টু নাউন আর একটা কি নাউন টু ভার্ব। কোথায় রয়েছে, এই যে এই দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ, এই দুটো থেকে বেশিরভাগ সময় প্রশ্ন আসে, তাই এই দুটোকে আমরা ভালোভাবে পরের ক্লাসে কভার করব। বোঝা গেল ভার্ব টু নাউন, নাউন টু ভার্ব। এবার বলি যে সূত্রগুলো কেমন হবে। এবার আমি তোমাদেরকে কি বলবো, যে সূত্রগুলো ভার্বের আমি যে সূত্রগুলো তৈরি করেছি সূত্রগুলো কেমন হবে। দেখো, তুমি যুদ্ধ করতে নেমেছো, তুমি মহাভারতের যুদ্ধ করতে যাচ্ছ, অথবা ধরে নাও রাবণের সাথে যুদ্ধ করতে যাচ্ছ। যদি তুমি রাম হও, যদি তুমি লক্ষণ হও, যদি তুমি লক্ষণের বা রামের সৈন্যবাহিনী হও, তাহলে তোমাদের অবশ্যই জানা উচিত না রাবণের দুর্বলতা কোথায়, যেটা সাহায্য করেছিল বিভীষণ রামকে সাহায্য করেছিল রাবণের সাথে লড়াই করতে। বিভীষণ কে ছিল, রামের পরিবারের সদস্য ছিল না। তাহলে আমাদেরকে অবশ্যই শত্রুপক্ষের দুর্বলতা অথবা শত্রুপক্ষের সমস্ত বৈশিষ্ট্য জানতে হবে, কোথায় তার শক্তি, কোথায় তার দুর্বলতা, সবকিছু। তাহলে আমি যে এই 12টা সূত্র তোমাদের বললাম, তাহলে এই 12টা সূত্রকে আগে জানতে হবে। 12টা সূত্রের কোথায় কি রয়েছে, 12টা সূত্র কেমন সেটা জানতে হবে, তার বৈশিষ্ট্যটা আগে জেনে তারপর লড়াই করতে নামতে হবে। তাহলে আমি 12টা সূত্র কেমন তার একটুখানি ট্রেলার বলতে পারো, ট্রেলার অর ট্রেজার, তোমরা যেটা বলবে সেটা আমি তোমাদের একটু বলবো। এতটা হয়ে গেল, এতটা পর্যন্ত সব ক্লিয়ার। যদি ক্লিয়ার না থাকো আবারও বলছি, তোমরা যতক্ষণ বুঝতে পারবে না আমি ততক্ষণ বোঝাবো। যদি ক্লিয়ার হয়ে না থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো যে স্যার আমি এটা বুঝতে পারছি না। আমি অবশ্যই চেষ্টা করব বোঝানোর। আর যদি তাও না হয় তাহলে আরো একবার ভিডিওটাকে আগে নিয়ে যাও, আগে নিয়ে গিয়ে দেখো। ধৈর্য সহকারে যেটা শিখবে সেটা কিন্তু নিডেড শিক্ষা হয়। বোঝা গেল? তাহলে এই জিনিসটা, এই পার্টস অফ স্পিচ চেঞ্জটা কেউ পারে না তো। যদি তুমি পারো ভাবো কেমন হবে। তুমি টিউশনে একাই বা পরীক্ষায় একাই 100 নম্বরের মতো, 100টা ট্যালেন্টেড মানুষের মতো ব্রেন শক্তিকে কাজে লাগিয়ে পার্সোনাল স্পিচ চেঞ্জ সবকিছু ট্রাই করে দিয়ে আসতে পারবে আমার এই সূত্রকে কাজে লাগিয়ে। অতএব ধৈর্য সহকারে সব দেখতে হবে। তাহলে এগুলো হয়ে গেছে, তোমরা পারলে স্ক্রিনশট তুলে নাও। আমি এই দাঁড়ালুম, স্ক্রিনশট তোলো, তুলে নিয়েছো। এবার মুছবো, চলো মুছে দিলাম। কেন মুছলাম? মোছার ইচ্ছা ছিল না, খুব পরিশ্রম করে লিখেছি তো, মোছার ইচ্ছা ছিল না। এবার আমি তোমাদেরকে 12টা যে সূত্র রয়েছে সেটার একটু একটু টেজার তো দেখাতে হবে, তাই না? না দেখালে ভাববে যে 12টা সূত্র, স্যার আবার 12টা সূত্রকে কি সেই প্র্যাকটিসের মধ্যে করে ঘুরিয়ে পেঁচিয়ে ফেলবে? না, আমি তোমাদের বলেছি বিশ্বের ইতিহাসে প্রথমবার এই ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। তাহলে আমি সম্পূর্ণ ইউনিক ভাবে তোমাদের বোঝাবো, যেটা আজ পর্যন্ত কেউ বোঝায়নি। তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার। চলো 12টা সূত্র। একটা সেন্টেন্স যদি ধরি, একটা পিওর সেন্টেন্স, এটা হলো একটা পিওর সেন্টেন্স। তাহলে দেখো, একটা পিওর সেন্টেন্সে আমি কি বলেছিলাম, 8 ধরনের পার্টস থাকে না? নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, আমারও তো ভুলিয়ে গেল তাড়াতাড়ি বলতে গিয়ে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বোঝা গেল? তাহলে 8টা পার্ট থাকে। 8টা পার্টের মধ্যে 4টা তো চেঞ্জ হতেই পারে না। তাহলে আমি যদি এই একটা সেন্টেন্স ধরি, এই সেন্টেন্সে যে 4টে চেঞ্জ হয় না, সেই 4টেকে এই সাইডে রেখে দিলাম।
একটা, দুটো, তিনটে, চারটে, রসগোল্লা। রসগোল্লা এই চারটেকে এই সাইডে রেখে দিলাম। বাকি চারটে কি কি থাকে? নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো সব সেন্টেন্সে থাকে না? দেখো, নাউন আর ভার্ব তো মাস্ট, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ থাকতেও পারে অর নাও থাকতে পারে, থাকতে পারে অর নাও থাকতে পারে, নিশ্চয়তা নেই, কিন্তু থাকে তো। তাহলে এদের সবার কাজ জানতে হবে, তাই না? আমরা এই চারটের কাজ না জানলে হবে, বিকজ অফ সেন্টেন্সে বেশিরভাগ সময় কনজাংশন তো যুক্ত হয়, কনজাংশন নিয়ে মাথা ব্যথা থাকে না, প্রোনাউন নিয়েও মাথা ব্যথা থাকে না, ইন্টারজেকশন তো একটা আমাদের মনের একটা আবেগ, সেটা সেটা কখনোই পার্টস অফ স্পিচ চেঞ্জের মধ্যে থাকে না, থাকলে যেখানেই থাকে সেখানেই বসিয়ে দেবে, ওর কোনো কাজ নেই। ইন্টারজেকশন, প্রোনাউন এদের কাজ নেই, প্রিপোজিশনটা মাঝে মাঝে নিজের মধ্যে একটু কনভার্ট হয়, কোথাও ইনটু থাকলে সেটা টু হয়ে যায়, কোথাও অ্যাড থাকলে সেটা টু হয়ে যায়, সেটা আমরা পরবর্তীতে বুঝবো। তাহলে এই চারটের মধ্যে কোথাও কোনো কনফিউশন নেই, এই চারটে যেমন থাকবে তেমন ভাবে সেন্টেন্সে বসে রো, ব্যাস কাজ শেষ। কিন্তু এই চারটে নিয়ে একটু সমস্যা, তাই না? যদি আমরা ভার্বকে নাউন করি, যদি আমরা ভার্বকে নাউন করি, যদি আমরা ভার্বকে নাউন করি, তাহলে একটা সেন্টেন্সে ভার্ব ছিল, তো সেন্টেন্সে তো একটাই মেন ভার্ব থাকে, যদি আমরা সেটাকে নাউন করে দিই আর ভার্ব থাকবে? থাকবে না তো, তাহলে স্ট্রাকচার ব্যাহত হবে তো। তাহলে যখন আমরা ভার্বকে নাউন করব, সেই ভার্বকে নাউন করার সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হবে। কেমন? যেমন দেখবে ঝড়, একটা ঝড় আসছে, ঝড়ের মানে ভেবো না যে এটাও একটা ঝড় তোমাদেরকে ধাক্কা মেরে উড়িয়ে নিয়ে কোথায় চলে যাবে, পরের মানে তোমাদের যে প্রেমিকা রয়েছে, প্রতিবেশী প্রেমিকা, তাদের ছাদের উপর ফেলবে, ছাদের উপর ফেলবে না, এটা ঝড় নয়, এটা তো ভালোবাসা, আবেগ। গ্রামার হলো একটা মজার জিনিস, যদি শিখতে পারো। তাহলে ধরো ঝড় আসছে, ঝড় আসার আগে দেখবে চারপাশ কালো হয়ে আসে না? চারপাশ কালো হয়ে আসে, হালকা হালকা বাতাস বইতে থাকে, পাতাগুলো দুলতে থাকে, চারপাশ শীতল হয়ে যায়, শীতলতায় পরিপূর্ণ হয়ে যায়। এখন মডার্ন যদি দেখি তাহলে মাইকিং হতে থাকে, বলা হয় যে না, নদীতে সমুদ্রে যাওয়া যাবে না, একটা পুলিশ বাহিনী দাঁড়িয়ে পড়ে নদী বা সমুদ্রের কিনারে, নদীর কিনারায় কেন হবে ভাই, সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে পড়ে। তাহলে দেখো, তাহলে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এরা তো সবাই একটা সেন্টেন্সে থাকে, তাই না? তাহলে আমাকে যদি বলে ভার্বকে নাউনে পরিণত করতে হবে, ভার্বকে নাউনে পরিণত করলাম, ব্যাস ঠিক আছে, আমার কাজ শেষ, চলো হয়ে গেছে, কাজ শেষ। ওরকম কি কখনো হয় যে তোমাকে বললো যে মা তোমাকে বললো বাজার থেকে এক প্যাকেট চিনি, এক প্যাকেট চিনি কেন, তো বাজার থেকে এক প্যাকেট চিনি কেন, তোমাকে বাড়িতে বললো বাজার থেকে এক প্যাকেট চিনি কেন, তুমি গিয়ে বাজার থেকে এক প্যাকেট চিনি কিনা সেটা ওখানে বসিয়ে রেখে দিয়ে চলে এসছো, মা হ্যাঁ মা বাজার থেকে এক প্যাকেট চিনি কেনা হয়ে গেছে, আনিনি, তুমি না আনতে বলেছো, আনিনি। মার কোন একটা বাইরে পড়বে, ধাপাস ধুপুস পিঠের উপর পড়বে, সপাটা সপাটা চড় পড়বে, তোমাকে কিনে ওখানে রাখতে বলা হয়েছে, কিনার মানে হলো তো আনতে বলা হয়েছে, তাই নয়? তাহলে আমাদের যদি ভার্বকে নাউনে পরিণত করতে বলে, আমরা ভার্বকে নাউনে পরিণত করে বসে আছি, হ্যাঁ স্যার হয়ে গেছে, এই তো ভার্বকে নাউনে পরিণত করতে ফর্ম জানতুম বইসে দিতে হয়ে গেছে। তা একটা ভার্বকে যদি নাউনে পরিণত করি, সেই সেন্টেন্সে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ থাকবে, থাকবে নাকি? মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না, না থাকলে তো কোনো কাজ নেই, যদি থাকে তারা কি ওরকম ভাবে বসে যাবে? মানে তুমি চিনিটা কিনে নিয়ে কি ওখানে রেখে দিয়ে চলে আসবে? সেটাও তো আনতে হবে, তাই না? তাহলে ভার্বকে নাউনে পরিণত করতে গেলে এই অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের দিকেও খেয়াল দিতে হবে, এগুলোর দিকে খেয়াল না দিলেও চলে, কারণ এদের তো ফর্ম চেঞ্জ হয় না, শুধু একটু পজিশনটা আলাদা এদিক ওদিক হতে পারে, এদের দিকে না খেয়াল দিলেও চলবে, কিন্তু অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের দিকে খেয়াল দিতে হবে, কেননা এ তো পার্টস অফ স্পিচ চেঞ্জের মধ্যে এরা দুজনও তো রয়েছে। হয়তো দেখবে ভার্বের সাথে যখন নাউন চেঞ্জ করছো, তখন যে অ্যাডভার্বটা রয়েছে সেটার নিজের রূপ পরিবর্তন করে অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ না হলে সেন্টেন্সের মিনিং ফুলফিল হবে না। তুমি কি করেছো, তুমি ভার্বের সাথে নাউন পরিবর্তন করে দিয়ে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যেমন ছিল সেটা তেমন বসিয়ে দিয়েছো, কিন্তু এরাও তো নিজেদের রূপ পরিবর্তন করতে পারে, এদের দিকে খেয়াল দিতে হবে না? তুমি ভার্ব থেকে নাউন করেছো, সেই সময় যদি এরাও নিজেদের রূপ পরিবর্তন করে থাবড়া মেরে বসে থাকে, তুমি কি করবে? তোমার নাম্বার দেবে কি স্যার? দেবে না তো। তাহলে ভার্ব থেকে যখন নাউন করব, তাহলে একটা সেন্টেন্সে যদি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ থাকে, এদের দিকেও ফুললি খেয়াল দেব যে এরা যেন রূপ চেঞ্জ করে আমাদেরকে চোখে ধুলো দিয়ে আমাদের নাম্বারটা কেটে নিতে না পারে। হ্যাঁ, তাহলে এবার বিষয়টা দেখো,
আমি তোমাদের এতক্ষণ এত কিছু বোঝালাম তো, তাহলে একটা কাজ করা যাক। বিষয়টা মিনস একটা কাজ করা যাক। কাজটা হলো যে সবকিছুতে এক্সাম্পল দিয়ে বোঝায়, এক্সাম্পল ছাড়া ব্যতীত কোনো উপায় নেই, যেটা খুব সহজে স্টুডেন্টসের মাথায় ঢুকে যায়। এটার একটা এক্সাম্পল দিই, সেই প্রম্পট থেকে দিচ্ছি। আই আনসার্ড প্রম্পটলি। সেই প্রম্পট মনে পড়ে? প্রম্পট স্পষ্ট ভাবে আই আনসার্ড প্রম্পটলি। এই তোমাকে বলেছে ভার্বটাকে চেঞ্জ করতে হবে, এই ভার্বটাকে নাউনে করতে হবে। তুমি নাউনে করবে। নাউন কি? এর নাউন হলো আনসার। এই ফর্মগুলো তোমাদের একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে। তোমাদের ভোকাবুলারির মধ্যেও এগুলো থাকে, এগুলো ভোকাবুলারি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এর সূত্রগুলো আমি তোমাদের পিডিএফ করে দেওয়ার ইচ্ছা আছে। দেখো ভিডিওর ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সরি, আমি দুঃখিত। যাই হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। আমি তোমাদের পিডিএফ প্রোভাইড করবো, বেশি কষ্ট করার প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে আই আনসার্ড প্রম্পটলি। আনসার্ড এর যে নাউন ফর্ম সেটা কি? সেটা হলো আনসার, এটা নাউন। তাহলে এটা বসাতে হবে। তুমি কি করবে? এই কলম নিলুম, এই ডানি টানলুম, আই, ব্যাস হয়ে গেছে। আই আনসারটা করে দেবো। আনসার নেই তো, ভার্ব আনসার, ANSWER, আনসার ভার্ব হয়ে গেছে প্রম্পটলি। স্যার হয়ে গেছে, দেখুন এই তো ভার্ব ছিল, নাউন বসিয়ে দিই। এত সহজ নয় ভাই। দেখো একটা সেন্টেন্সে তো ভার্বও থাকবে, একটা নাউনও থাকবে, এটাই তো কমন একটা স্ট্রাকচার, তাই না? এখানে ভার্বকে তুমি যদি নাউন করে দাও, সেন্টেন্সে ভার্ব কই? তুমি বসিয়ে দিলে, নাউনটা বসিয়ে দিয়ে বলে গেলে স্যার হয়ে গেছে। এই তো দেখে নিন, স্যার হয়ে গেছে। হ্যাঁ, এসব বাচ্চারা করে, এসব আমার দেয়, এসব বাচ্চারা করে। এই তো ভার্ব বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এটা আবার কি যায় আছে? না না কাকু, না কাকু কেন? তোমরা তো আমার স্টুডেন্টস। দেখো না, ছাত্র ছাত্রী নয়, এটা একটা সেন্টেন্সে তো ভার্ব বসাতে হবে, তাই না? ভার্ব না বসালে সেটা কিভাবে ফুলফিল হবে? তাহলে যেহেতু আমরা ভার্বটাকে নাউন করছি, কি অনুযায়ী? আমাদের দায় পড়েনি ভার্বকে নাউন করব। আমরা ভার্বকে নাউন করছি কিসের জন্য? আমরা ভার্বকে নাউন করছি বিকজ অফ বলেছে, কোশ্চেনে বলেছে যে আন্ডারলাইন ভার্বটাকে কিসে করতে হবে? নাউনে কনভার্ট করতে হবে। তা আমরা কি করব? নাউনে কনভার্ট তো করতে হবে, নাউনে তো কনভার্ট করে নিচ্ছি। এবার কি করতে হবে বলো তো? এবার কি করতে হবে? স্ট্রাকচার অনুযায়ী এখানে একটা ভার্ব বসাতে হবে, ভার্ব না বসালে হবে না। এটাই হলো আমার সূত্র, যে সূত্রগুলোকে আমি এখন বলবো না, যে সূত্রগুলোকে আমি পরের ভিডিওতে কভার করব। তাহলে এখানে আমি দিলাম গেভ। কেন দিলাম? দেখো এইটা কি সেন্টেন্স, এটা কি ফর্মে, কি টেন্সে রয়েছে? পাস্টে না? তাই আমি গেভ দিলাম। আই গেভ আনসার দিয়ে দিলাম প্রম্পটলি কি অ্যাডভার্ব, তাই না? প্রম্পটলি অ্যাডভার্ব তো। তাহলে আমি এরকম বলতে পারি, আমি দিলাম উত্তর স্পষ্টভাবে। বাংলায় কত সুন্দর দেখাচ্ছে, তাই না? বাংলায় যদি ব্যাকরণ ওয়াইজ এটাকে ধরা যায় যে আমি দিলাম উত্তর স্পষ্টভাবে, তাহলে একটা বড় গোল্লা পড়বে। আমরা আমাদের বাংলা মাতৃভাষা বলে আমরা যেমন খুশি করে চালিয়ে দিই, কেউ প্রতিবাদ করতে পারে না। কিন্তু আমি দিলাম উত্তর স্পষ্টভাবে, এটা অ্যাকর্ডিং টু ব্যাকরণ, অ্যাকর্ডিং টু বেঙ্গলি গ্রামার এটা ভুল। তাহলে এটাও কি ঠিক? এটাও তো ভুল। যখন এটা তুমি করবে, তখন এই যে অ্যাডভার্বটা রয়েছে, এই অ্যাডভার্বটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। দেখো এবার আমি একটা উত্তর লিখছি, দেখো আই গেভ এ প্রম্পট আনসার। দেখো কত সুন্দর হলো না? আই গেভ, আমি দিলাম একটা স্পষ্ট উত্তর, আমি তাকে একটা স্পষ্ট উত্তর দিলাম। তাহলে দেখো এই যে আনসার, এই আনসারটা নাউন, এইটা ভার্ব ছিল না, এই ভার্বটাকে নাউন করলাম। কেন বলো তো? এই অ্যাডভার্বটা হয়ে গেল অ্যাডজেক্টিভ বিকজ অফ, দেখো একটা অ্যাডভার্ব, আমি তোমাদের বলেছিলাম একটা অ্যাডভার্ব কাকে বিশেষিত করে? ভার্বকে না? যদি সেই ভার্বকে আমরা নাউন করে দিই, তাহলে অ্যাডভার্বটা কাকে বিশেষিত করে? ভার্ব তো নাউন হয়ে গেছে, আর নাউনকে কে বিশেষিত করে? নাউনকে অ্যাডজেক্টিভ বিশেষিত করে। তো তাহলে
এই যে অ্যাডভার্ব রয়েছে সেটা অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়ে গেল। অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়ে কি বলে দিল? প্রম্পট আনসার। অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে, এটা তোমরা সকলেই জানো তো, তাই অ্যাডজেক্টিভটাকে নাউনের আগে বসালাম। এবার দেখো এখানে একটা ভার্বের টান পড়ছিল, সেন্টেন্সে একটা ভার্বের টান পড়ছিল, তাই আমরা একটা ভার্বটা বসিয়ে দিলাম, এটা ভার্ব বসিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। এত সহজভাবে আমরা শিখবো, কোনো জটিলতা নেই, কোনো কঠিনত্ব নেই আমাদের এই পার্সোনাল স্পিচ চেঞ্জের ক্লাসের মধ্যে। বোঝা গেল? তাহলে আজকে এতটাই। এই যে যতটা শেখালাম, আর একটা উদাহরণ দিয়ে বোঝালে ভালো হতো, কিন্তু কেন বোঝাবো? বিকজ আমি তোমাদের ধরে ধরে বোঝাবো, পরের ক্লাসে আরো সুন্দরভাবে বোঝাবো। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্ত। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে জয়েন করে নাও। যাবতীয় পিডিএফ অর প্র্যাকটিস বা এক্সারসাইজ সব আমরা ওখানে প্রোভাইড করব। এবং আর একটা কাজ করতে পারো, যেহেতু গ্রামার পড়াচ্ছি তো, সেহেতু এইসব জায়গায় ক্লজ, টেন্স এগুলোর খুব প্রয়োজন পড়ে। কেন? জয়নিং এর বিষয় ক্ষেত্রগুলো ওগুলো তো প্রাথমিক, ওগুলো শেখার পর এখানে আসতে হয়। তাই যারা দুর্বল, আমাদের টেন্স চলছে, আর ক্লজ আমি নিজে ক্লজ শেষ করেছি 3টে ভিডিওতে, সেগুলো গিয়ে দেখতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক বড় বড় করে দিয়ে রাখবো, দেখে নেবে। সো স্টে হেলদি অ্যান্ড বি কেয়ারফুল, কিপ প্র্যাকটিসিং উইথ ইংলিশ, উইথ রাহাত স্যার ইংলিশ। টাটা, গুড বাই, দেখা হবে পরের ক্লাসে রবিবার আরো একটা উত্তেজিতময় বিশ্বের ইতিহাসে প্রথমবার দ্বিতীয় লেকচার ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।